বিধান স্যার আজকে ক্লাস নেবে। বিধান স্যার চলে আসুন। বিধান স্যার সায়েন্সের পার্টটা তোমাদের ক্লাস নেবে। গ্রুপ সি গ্রুপ ডির যে জিএসটা পড়াচ্ছে সেটা সায়েন্সের, যেহেতু ফিজিক্সের টিচার, তো সায়েন্সের পার্টটার পুরোটার ডেডিকেটেড ক্লাস নেবে। তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্সের পার্ট আমি আর নিশান দুজন মিলে নেব। আর বাংলা, ইংরেজি, প্যাডাগজি তো এস হক টিচারের তোমরা নিশ্চয়ই ক্লাস করছো। প্যাডাগজি স্যার খুব ভালো টিচার, তো সেগুলো হচ্ছে আজকে ইন্ট্রোডাকশন হিসাবে। সায়েন্সের কি কি পার্ট আছে না আছে সেগুলো নিয়ে বিধান স্যার একটু আলোচনা করো। তো এইটা একদম আপার প্রাইমারি প্যাটার্ন, কারণ আপার প্রাইমারি দায়িত্ব নেওয়াটা কিন্তু সত্যি বড্ড টাফ। আমি তো ভাবতে পারিনি যে আপার প্রাইমারির জন্য এতগুলো টিচার, টোটাল যা দেখতে পাচ্ছি 6খানা টিচার লাগছে। টোটাল 6টা টিচারের ক্লাস মানে সপ্তাহে প্রতিদিনই ক্লাস থাকতে হবে এমন পরিস্থিতি। কারণ বুঝতেই পারছো যে সিডিপির কোশ্চেন প্রত্যেকটাতে কিন্তু আছে। তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে, ইংরেজি 10 নম্বর, প্যাডাগজি আর 20 নম্বর সাবজেক্ট। আবার তুমি বাংলা পড়ছো 20 + 10, আবার ম্যাথমেটিক্স সায়েন্স আছে 60, তারপরে সোশ্যাল স্টাডি সেটাও আমরা শুরু করছি, রিসেন্ট দিনেই শুরু করছি। কিন্তু তার আগে যেহেতু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছেলেমেয়ে বেশি আছে, সেজন্য সেটা আগে শুরু করে দিচ্ছি। অলরেডি শুরু হয়ে গেছে। 150 নম্বর মানে কিন্তু অল্প স্বল্প নাম্বার নয়। এর যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমি একটু সিলেবাসে বলা হয়েছিল প্রথম দিন, আমি তোমাদের সিলেবাসটা বলেছিলাম যে চাইল্ড প্যাডাগজির সিলেবাস কি আছে সিডিপি টিচার বলে দেবেন, এটা আর আলাদা করে আলোচনা করছি না, কিন্তু পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে। ল্যাঙ্গুয়েজে কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার যখন শুরু করবেন তখন তোমাদের বলে দেবে যে কি কি সিলেবাস আছে, কোন কোন জায়গা কভার করতে হবে। তার সঙ্গে সঙ্গে বাংলাতে কি কি আছে বাংলার টিচার পর্যন্ত তোমাদের বলে দেবে। মানে সব কিছু কিন্তু একটা ছাতার তলায় তোমরা পাবে, কিন্তু সেটা কোয়ালিটিটা মেনটেন করব বলেই ভালো ভালো টিচারের জন্য আমি ওয়েট করছিলাম। তো সেটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, দেখা যাক কি হয়, তোমরা কতটা আমাদেরকে এই প্ল্যানিংটা সাকসেসফুল করাতে পারছো সেটাও দেখার বিষয়। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স আর সায়েন্স। এই সিলেবাসটার ম্যাথমেটিক্সের পার্টের সিলেবাসটা কিছুই না, যে যে পার্টগুলো আছে আমি একটা ক্লাস করেছিলাম। এবার ম্যাথমেটিক্সের আরও ফ্রিকুয়েন্টলি ক্লাস আমি করব, শিডিউল ক্লাস করব, প্লাস মাঝে মাঝে তোমাদের জয়েন করব। সায়েন্সের পার্টটা বিধান স্যার বলে দেবে। আর বিধান স্যারকে আমি আজকে রিকোয়েস্টও করব যে পুরো ডিটেলস বলে প্রিভিয়াস দিনের কোশ্চেনগুলো কি এসেছিল সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করা। ঠিক, তাহলে আজকে আমি আর ঘাটাচ্ছি না। স্যারের সঙ্গে তোমরা যা যা আছে 1 to 1 কথা বলে নেবে। প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে বলবে যে স্যার এই জায়গাটা সমস্যা হচ্ছে। কারণ সত্যি কথা বলতে বিধান স্যারকে আমি তো পার্সোনালি 2013 সাল থেকে চিনি। আমাদের স্কুলের সব থেকে ভালো টিচার, বেস্ট টিচার বলে। না, এটা বাড়াবাড়ি নয়, কারণ বিধান স্যারের একটা কি হয় না, স্কুলে ছাত্রদের একটা রেপুটেশন আছে যে ওই স্যারের ক্লাস মানে দারুণ ব্যাপার, ওই স্যারের ক্লাস মানে দারুণ ব্যাপার। তো আমি তো সব টিচারকে তো বলতে পারি না যে আপনি পড়ান, সব টিচারকে বলা যায় না। সেই সমস্ত টিচারকে বলা যায় যে টিচারের গ্রহণযোগ্যতা আছে। তো বিধান স্যারের সেই গ্রহণযোগ্যতাটা আছে, সেই কারণেই কিন্তু সায়েন্সের পার্টগুলো বিধান স্যারকেই দায়িত্ব দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। অবজেকশন থাকার কথাই নয়, অবজেকশনের কোনো জায়গা থাকার কথা নয়। যাই হোক, তোমরা ক্লাস করো আজকে। একটু দেরি হয়ে গেছে, তার জন্য শুধু ইন্ট্রোডাকশনটা করে হয়তো ছেড়ে দেবে। নেক্সট দিন থেকে ক্লাসগুলো শিডিউল যেটা আমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে সেটা মেনটেন করেই ক্লাস হবে। ওকে, তো আজকে তুমি ক্লাসটা কন্টিনিউ করো, কি কি আছে না আছে। ঠিক আছে, চলো। দেখ স্যার অনেক কিছু কথা বলে দিয়ে চলে গেল, তো অত ব্যাপার স্যাপার কিছু না, কিন্তু একটা জিনিস আমি খুব ভালো বুঝি। অনেকেই তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমি কাউকে ছোট করে বা অন্য কিছু বলছি না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আপার প্রাইমারি চাকরি পাওয়া সবচেয়ে সোজা। এটা হচ্ছে প্রথম মাথায় ঢুকাতে হবে, ঠিক আছে? তার কারণটা হচ্ছে, কারণ বেসিক্যালি অনেকেই আছো যারা সায়েন্স পরবর্তীকালে 11-12 সায়েন্স চয়েস করেছো, তারা স্কুলেও ভালো পড়াশোনা করতে, মানে বাংলাটাও ভালো পারতে, ইংরাজিটাও ভালো পারতে। তো স্বাভাবিক এখানে যা বাংলা যা ইংরাজি পড়বে সেগুলো কিন্তু খুব একটা কঠিন না। স্কুলের ব্যাপারগুলোই যদি একবার নতুন করে মাথায় খেলিয়ে নিতে পারো, তাহলে কিন্তু বাংলা ইংরাজির জন্য কোনো সমস্যা হবে না। আর সিডিপির যেটা আছে, সিডিপির জায়গাটাও আমি বলি, সিডিপির ব্যাপারটা স্যার যে পড়াচ্ছেন, সিডিপি পড়তে পড়তে তোমরা একটা বুঝতে পারো, তোমরা সবাই বিএড করে এসেছো, তোমাদের একটা বেসিক নলেজ আছে। এবারে কি হয়, এখানে কিছু জিনিস আছে যেগুলো তুমি নর্মাল ইনটিউশন থেকে করতে পারবে, আর কিছু
একটু বেশি কনসেপশনের দরকার আছে, ফলে এতেও তোমার খুব একটা পরিশ্রম যাবে না। বাকি পড়ে রইল অঙ্ক আর বিজ্ঞান। এক্ষেত্রে অনেকই সায়েন্স পড়া স্টুডেন্ট, তোমরা কি করেছো, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছো, করে হয়তো টিউশনের শুরু করেছো। যারা টিউশন করছে তারা সবচেয়ে বেশি ফেসিলিটি পাবে এতে, কারণ এর যে কোশ্চেনের যে লেভেল তুমি অলরেডি দেখে ফেলেছো নিশ্চয়ই, তবু আমি একবার ডিসকাস করবো। সেই কোশ্চেন লেভেলটা হচ্ছে স্কুল লেভেলের কোশ্চেন লেভেল, ঠিক আছে? স্কুলের লেভেলে যে হয় সেটাই, যারা ইংলিশ মিডিয়ামে ছেলে পড়াচ্ছে, যারা সিবিএসসি পড়াচ্ছে, তারা আরও বেশি ফেসিলিটি পাবে। তো এটা খুব সহজ পাওয়া, আহ, বিশেষ করে সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড আছে তাদের। যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে একটু টাফ কম্পিটিশন এক্ষেত্রে আমি বলবো। তার কারণ হচ্ছে কি, উম, ওখানে এমনিতেও তুমি এসএসসি যখন দেখেছো, এসএসসিতে কি হয়, ম্যাথমেটিক্সের ছেলে, ফিজিক্সের ছেলে, কেমিস্ট্রির ছেলে অনেক কম, মানে 60টার মধ্যে হয়তো 40টা কোশ্চেন করছে, সে প্রবাবেল একটা ক্যান্ডিডেট। কিন্তু আর্টসের ক্ষেত্রে 55-56 একটা প্রবাবেল ক্যান্ডিডেট। আর্টসের ক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি হয়, ঠিক আছে? যাই হোক, আমি এটা বললাম যে এটা খুব সহজ এই পরীক্ষাটা পাওয়া। আর একটা কারণে বলে, সেটা হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা স্কুল প্রশাসনের সঙ্গে যুক্ত বলে কিছু আইডিয়া আমাদের আছে। আপাই প্রাইমারির যে সিট, সেই সিটের সংখ্যা ক্রমশ বাড়ছে। যে স্কুল থেকে একজন পিজি টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিটায়ার করছে, ধরো বাংলার পিজি টিচার রিটায়ার করলো কি ফিজিক্সের রিটায়ার করলো, সেই পোস্টটাকে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট করে দিচ্ছে আপার প্রাইমারিতে। ফলে আপার প্রাইমারি সিটটা বাড়ছে, পিজি পোস্টের সিটটা কমছে। কেন করছে তার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা, আপার প্রাইমারি যেহেতু একটা প্রোটেক্টেড, মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট দ্বারা প্রোটেক্টেড, তারপরে এটা রয়েছে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে রয়েছে। তো এর পরবর্তীকালে একজন টিচারের পেছনে যে বরাদ্দটা হয় সেটা অনেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আসে, মানে তার টিএলএম এর জন্যে, তার অন্যান্য আনুষঙ্গিক কিছু ল্যাব রিকোয়ারমেন্টের জন্য যা কিছু আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আসে। তো সরকার বেশি করে চাইবে আপার প্রাইমারি টিচার করতে, কারণ তার নিরিখে, তার রেসপেক্টে কিছু গ্র্যান্ট বাইরের থেকে, মানে সেন্ট্রাল থেকে আমরা পেতে পারি। আরেকটা কারণ হচ্ছে, দেখো, আপার প্রাইমারির বেতন, মানে বেতন পরিকাঠামো যেটা, আর 9-10-এর বেতন সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই, একই বেতন। তবুও আপার প্রাইমারির একটা সুবিধা আছে, পরবর্তীকালে আপার প্রাইমারি যারা আছে, যেহেতু তারা এই অ্যাক্ট দ্বারা প্রোটেক্টেড, তারা টিজিটি স্কেল পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আপার প্রাইমারির এই যে আমাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশনে শুধুমাত্র এটা হবে এমন কোনো কথা নেই। এর সাথে তোমরা যখন পড়েছো তখন সিটেট, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এটাও পাস করে রাখতে হবে তোমাদেরকে। পরবর্তীকালে তোমরা স্কুলে, গভর্নমেন্ট স্কুল না হোক অন্য স্কুলে যাক, তোমাদের এই সিটেট পাস করা থাকলে সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ দিতে অনেক সুবিধে হবে। সেই জন্যে টেক ইট সিরিয়াসলি, এটাকে খুব সিরিয়াসলি নাও। যেহেতু সহজ, একটু বেশি সিরিয়াসলি নিতে হবে, কারণ সহজ জিনিসই সবচেয়ে বেশি ভুলটা হয়, ঠিক আছে না? পচা শামুকই পা কাটে। একটু সিরিয়াসলি নিলে আমার মনে হয় টোটালটা করতে পারবে। টোটাল সিলেবাসটা আগেই বলেছে, আমি আর নতুন করে সিলেবাসটা বলছি না। আমি একদম চলে আসছি আমাদের যে সায়েন্সের অংশটা আছে সেই অংশটাতে। সায়েন্সের অংশটার মধ্যে রয়েছে, দেখো, সায়েন্সের মধ্যে 3টে পার্টি রয়েছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো, 3টে পার্টি রয়েছে এর মধ্যে। অ্যাকচুয়ালি এই আপার প্রাইমারি তো ক্লাস 8 অবধি পড়ানোর জন্য, 5 to 8 পড়ানোর জন্য এটা আমাদের। তো 8 অবধি সায়েন্সের আলাদা কোনো ভাগ নেই, মানে এখনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই তৈরি হয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা এনসিটি, যেটাকে সার্টিফাই করে, মানে এনসিআরটির যে বুকসগুলো, সেই বুকসগুলোতে তুমি যদি দেখো শুধু সায়েন্সের বই পাবে। তাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো একসঙ্গে পড়তে হবে সায়েন্স টিচার। আর তোমাকেও মনে রাখতে হবে পরবর্তীকালে তুমি যখন স্কুলে চাকরি করতে যাবে, তোমাকে এই 3টে সাবজেক্টই পড়াতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, 3টেই পড়াতে হতে পারে। আরও অনেক সাবজেক্ট পড়াতে হতে পারে, সেটা কোনো ব্যাপার নাই, কারণ অ্যাকর্ডিং টু স্কুল রিকোয়ারমেন্ট এটা তোমার দরকার হতে পারে। তবুও বলে রাখি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োর মধ্যে দেখেছি বায়োর পার্ট বেশি আছে। যাকগে, প্রথমে সায়েন্স কন্টেন্টের মধ্যে আছে ফুড, নেক্সট মেটেরিয়াল। প্রথমে আমি একটা একটা করে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফুড, দেখো, ছোটবেলায় পড়েছো, ভুলে গেছো, অনেকে গ্র্যাজুয়েশন ম্যাথামেটিক্সে করেছো, অনেকে গ্র্যাজুয়েশন অন্য সাবজেক্টে করেছো। আমি যেহেতু সায়েন্সের আলোচনা করছি, যেহেতু বিশেষ সায়েন্সটাই বলবো। অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি বিভিন্ন ব্যাচে করেছো, অনেকে পাস পড়েছো, অনেকে অন্য কোনো বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, কম্পিউটার সায়েন্স আছে, হোয়াট এভার, অনেক দিন আগে পড়েছো এই ফুডের ব্যাপারে। ফুড মানে খাদ্য, মানুষের খাদ্য, বাংলায় এইটা পড়ানো হবে। তো মানুষের খাদ্য কি? মানুষের খাদ্য তো অনেক কিছু, তাই না? অনেক কিছু মানুষের খাদ্য, টোটাল একটা বড় রেঞ্জ আছে, মানুষ তো যা পায় তাই খায়, ঠিক আছে? তো সেইটাকে আমরা সাইন্টিফিক্যালি ভাগ করেছি কিরকম,
যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর ভিটামিন, মিনারেল, ওয়াটার, এই ভাগ করেছি। সমস্ত খাবারগুলোকে ক্যাটেগরি করেছি, তিনটে ভাগ। ঠিক আছে, একটা খুব বেশি পরিমাণে থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো বেশি পরিমাণে খাবারের মধ্যে থাকে, আর মিনারেল, ভিটামিন আর ওয়াটারটা আলাদা বাদ দাও, এগুলো কম পরিমাণে থাকে। এই যে জিনিসগুলো আছে, কোনটা কোন খাবারে কত আছে, তার কি ইম্প্যাক্ট কিভাবে আসে, খাবার, এটা হচ্ছে খাবারের মধ্যে কি আছে, আর নেক্সট ফুড প্রোডাকশন, খাবারটা কি করে তৈরি হয়, এই দুটো পার্টে এটা ডিভাইডেড। তাহলে এটা কি আছে, ফুড, এই টোটাল সিলেবাসটা, একটা হচ্ছে কম্পোনেন্ট অফ ফুড, কম্পোনেন্ট অফ ফুড মানে ফুডের উপাদান, খাদ্যের উপাদান কি কি আছে, আগেই বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন। আর একটা হচ্ছে প্রোডাকশন অফ ফুড, খাবার যে প্রোডাকশন হয়, এগ্রিকালচারের মধ্যে পড়ে, মেনলি এগ্রিকালচারটা, সেটা আমাদেরকে, হর্টিকালচার টর্টিকালচারও আছে, সেগুলো মানে ফ্রুটস তৈরি করা, অনেক কিছু জিনিসের মধ্যে আছে, যাকে এইগুলো আমরা ডিটেলসে পড়বো। ফুড প্রোডাকশন আর কম্পোনেন্ট অফ ফুড, খুব একটা কঠিন বিষয় না, সহজ বিষয়, এবং তার থেকেও বড় কথা এটা ইন্টারেস্টিং। ঠিক আছে, ভালো লাগবে পড়তে, একটা অন্য আমেজের পড়া। অনেক দিন ধরে কঠিন কঠিন অঙ্ক তৈরি করতে, অনেক দিন ধরে কঠিন কঠিন বিজ্ঞান পড়তে 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 তোমাদের মাথা একদম পুরো পাগল হয়ে গেছে। যখন তুমি এটা পড়বে না, তোমার মনে পড়ে যাবে ছোটবেলার অনেক কিছু জিনিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পড়েছিলাম তো একবার, এই সার ব্যবহার করা হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, এইটা এরকম ফসল বলে, এটাকে রবি ফসল বলে, এটাকে জায়েদ ফসল বলে, এটাকে খারিফ বলে। এই যে জিনিসটা তোমাদের মধ্যে আসবে, এটা ঠিক ইন্টারেস্ট গ্রো করবে। সেইটা ভালো করে পড়তে পারলে না, আমার মনে হয় ফুডটা খুব তাড়াতাড়ি শেষ হবে। নেক্সট, মেটেরিয়াল। মেটেরিয়ালের কথা যদি আমরা বলি, একদম দেখো ক্লাস 7-8-এ যারা টিউশন পড়াও, আমি বারবার ধরে বলেছি, যারা টিউশন পড়াও তাদের ক্ষেত্রে বিশাল সুবিধা, তা তোমরা নিজেরাই পড়াচ্ছ, ঠিক, বই এখান থেকে পড়া আর বই উল্টো দিক থেকে পড়া অনেক পার্থক্য, তাই না? তুমি যখন একজন স্টুডেন্ট, তুমি যখন একটা বইকে পড়ছো, তোমার যা কনসেপশন, তুমি যখন টিচার একটা, তোমার কনসেপশন অনেক গুণ বেড়ে যাবে। উল্টো দিক থেকে দেখে না বইটাকে, উল্টো দিক থেকে যখন বইকে দেখবে কনসেপশন বেড়ে যাবে। তো এই মেটেরিয়াল, মেটেরিয়াল কি আছে, মেটেরিয়ালের বিভিন্ন ধরনের আছে, কম্পাউন্ড আছে, আবার ফান্ডামেন্টাল মেটেরিয়াল যেগুলো, ঠিক আছে, যেমন হচ্ছে ধরো তুমি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এরকম দু ধরনের মেটেরিয়ালের কথা তুমি দেখতে পাবে। মিশ্র পদার্থও আছে। তো এইগুলোকে কি করে ভাগ করা হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে, কোনটা মৌলিক পদার্থ কোনটা যৌগিক পদার্থ পড়েছিলে মনে আছে ছোটবেলাতে, কি করে তৈরি হয়, তাদের গুণ, ধাতু অধাতু তাদের মধ্যে পার্থক্য, মেটাল নন মেটাল তাদের মধ্যে যে ডিফারেন্স, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রয়েছে। ঠিক, এটা যেহেতু একটু বড় রেঞ্জের ব্যাপার, মেটেরিয়ালটা একটু বড় রেঞ্জ, তাহলে প্রথমে ওগুলো রয়েছে যে এলিমেন্ট, কম্পাউন্ড, এটা হয়ে গেল। তারপরে রয়েছে নিশ্চয়ই মানে অ্যাটম, মলিকিউল, ঠিক আছে, তাদের যে অ্যাটমিক নাম্বার, মলিকিউলার নাম্বার, তার যে ছোট ছোট ক্যালকুলেশনগুলো, সেইগুলো এই মেটেরিয়ালসের মধ্যে রয়েছে। নেক্সট, এটা একটু ফিজিক্যাল সায়েন্সের পার্ট, মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটোরই কমন পার্টের মধ্যে এটা পড়ে। তাহলে ফুডটা চলে গেল আমার বায়োলজিক্যাল পার্টের মধ্যে। লিভিং ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড মানে হচ্ছে সজীব বস্তু সমূহ। সজীব বস্তু মানে কি কি আছে সেটাতে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে, তাদের ক্লাসিফিকেশন আছে। যেমন গাছের ক্লাসিফিকেশন আছে, সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, আছে না? সেরকম প্রাণীদের আছে, প্রাণীদের কি আছে, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, অঙ্গুলিমাল প্রাণী, ঠিক আছে না, কেঁচো এক ধরনের, এই বিভিন্ন ধরনের যে প্রাণী আছে। তারপরে উদ্ভিদের বিভিন্ন গঠন, উদ্ভিদের ভেতরে কি আছে, জাইলেম কলা আছে, ফ্লোয়েম কলা আছে। তারপরে প্রাণীদের মধ্যে কি আছে, প্রাণীদের মধ্যে স্নায়ু কোষ আছে, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, এই সমস্ত জিনিস আছে লিভিং ওয়ার্ল্ডে। মানে লিভিং ওয়ার্ল্ড স্টার্টস উইথ দ্য লিভিং সেল, মানে একটা সেল থেকে শুরু হয় লিভিং ওয়ার্ল্ড, মানে এককোষী প্রাণী, একটা কোষ, ইউনিসেলুলার, সেখান থেকে বাড়তে 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 হিউম্যান, তার থেকেও বড় এলিফ্যান্ট ফেলিফ্যান্ট, সমস্ত জিনিস আমরা এখানে পড়বো। সো এই লিভিং ওয়ার্ল্ড একটা বড় চ্যাপ্টার হতে যাচ্ছে, বাট ছোটবেলায় পড়া হিসাবে তোমাদের বেশ ভালো লাগবে। ইট ইজ অলসো বায়ো চ্যাপ্টার। নেক্সট, মোশন, একদম পাক্কা ফিজিক্সের সাবজেক্ট, মোশন, রেস্ট আর মোশন, স্থিতি গতি। একদম মনে পড়ছে না সেই নিউটনের সূত্রগুলো, নিউটন লজ অফ মোশন, গতির সূত্র, একদম ওই যে বলেছি অনেক দিন আগে ভুলে গেছো, পড়েছো, বা এইসব ব্যাপারে নেই। অনেকে বিএড করতে চলে গেছো, বিএড করতে যে ছেলেকে কি করে পড়াশোনা করতে, বাচ্চাকে কি করে পড়ানো যাবে, ব্ল্যাক বোর্ডের ব্যবহার, এইসব শিখতে 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 আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তো আমাদের কাছে এই পুরনো ছোটবেলার পড়াগুলো খুব ইম্পর্টেন্ট। গতি কি ধরনের হতে পারে, গতি আপেক্ষিক হয়, গতি কিরকম হয়, মানে হচ্ছে কোনটা চলন গতি, কোনটা ঘূর্ণন গতি, এদের মধ্যে ডিফারেন্স কি আছে, কোনটা পর্যাবৃত্ত গতি, কোনটা দোলন গতি,
এই সমস্ত গতির ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো এই মোশন চ্যাপ্টারে, ঠিক। কিন্তু এখানে নিউমেরিক্যালের পরিমাণ থাকা উচিত ছিল, কিন্তু সিলেবাসে কম আছে। নেক্সট, সো এটা আমার ফিজিক্স পার্টের। নেক্সট আসছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির একদম স্টার্টিং, এখানে শুরু আছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি একটা শক্তি, মানে ফিজিক্সে আমরা যা কিছু পড়ি সবই শক্তির ব্যাপারগুলো পড়ি, তাই না? যেমন ধরো ইলেকট্রিসিটি পড়ি, লাইট পড়ি, ম্যাগনেট পড়ি আমরা, তারপরে হিট পড়ি, প্রত্যেকটাই এক একটা শক্তি, সাউন্ড পড়ি, সব এক একটা শক্তি। সেই শক্তিগুলো কি পড়া হয় একদম পুরো জুনিয়র ক্লাস থেকে একদম মাস্টার ডিগ্রি অবধি। তুমি শুধু দেখো লেভেলটা আলাদা, হ্যাঁ, আরো বেশি আরো বেশি আরো বেশি করে বেড়ে গেছে, কিন্তু মেন যে জিনিসগুলো সেগুলো সব শক্তিগুলোকেই পড়া। তো এই শক্তি, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রিসিটি, ঠিক। এই ইলেকট্রিসিটিটা একদম পুরো হার্ডকোর আমাদের ফিজিক্সের চ্যাপ্টার। এখানে একদম ব্যাটারি থেকে শুরু হয় আর গিয়ে শেষ হয় আমাদের যে এসি জেনারেটিং প্ল্যান্ট আছে, ঠিক আছে, এসি জেনারেটর বলে, সেখানে গিয়ে শেষ হয়। মানে ব্যাটারি একটা ছোট্ট উৎস তড়িতের, আর একদম হাই ফাই তড়িৎ উৎপন্ন হচ্ছে এসি জেনারেটর থেকে, সেখানে গিয়ে আমাদের এটা শেষ হয়। এই যে টোটাল জার্নিটা আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে করব, সেটাও ফিজিক্সের পার্ট। নেক্সট হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা। আমাদের প্রাকৃতিক অনেক ঘটনা ঘটে যেটা আমাদেরকে জানতে হয়। আগেই বলেছি আমি, এই সায়েন্সটা ক্লাস 8 অবধি সায়েন্সের জন্য আমাদের মানে প্রেসক্রাইবড, ক্লাস 8 অবধি পড়ানোর জন্য। দেখো, 8 অবধি সবাইকে সায়েন্স পড়াতে হবে, মানে সেই সায়েন্সটা খুব একটা জটিল হবে না, সবাই সায়েন্স পড়বে, মানে যার যেমন মেরিট হোক সবাই সায়েন্স পড়বে। তার মানে সেটা খুব একটা বেশি ডিপে গিয়ে না, কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনকে ছুঁয়ে যাবে, প্রতিদিনের জীবনকে ছুঁয়ে যাবে, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। কিন্তু পড়তে হবে উইথ কনসেপশন। আমরা অন্য অন্য যখন পড়ি, এটাকে জিকেতে যখন পড়ি, যখন এটাকে আমরা মানে অন্য সাবজেক্টের সঙ্গে যখন পড়ি জেনারেল নলেজে, তখন কি হয়, জাস্ট আমরা আউটলাইন স্টাডি করি যে এইটাকে বলে এটা, এটা মানে এইটা, এটা জাস্ট একটা আউটলাইন, একটা আইডিয়া হয়ে যায়। কিন্তু এখানে কি হবে, এখানে আমাকে কনসেপ্ট লাগিয়ে পড়তে হবে, ঠিক আছে। এখানে অ্যানালিটিক্যাল ব্যাপার স্যাপার, আমি হ্যাঁ এইটা জানি না, এটা আমাকে ঠিক করতে হবে, এটা মানে এটা হয়, এটা মানে এটা হয়, সায়েন্স যেমন করে পড়া হয় অ্যাকচুয়ালি। তো শেখের জন্য এখানে কি করতে হয়, একটু কনসেপ্ট ডেভেলপ করতে হয়। সেই কনসেপ্ট ডেভেলপমেন্টের অন্যতম জায়গা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা, ঠিক আছে। প্রাকৃতিক ঘটনা বলি, প্রকৃতিতে অনেক ধরনের ঘটনা হয়, যেই ঘটনাগুলো আমাদের জানার দরকার। যেমন ধরো বজ্রপাত, হ্যাঁ, যেমন ভূমিকম্প, যেমন ডিপ্রেশন মানে হচ্ছে নিম্নচাপ, যেমন ঝড়, ঠিক আছে। এই যে প্রাকৃতিক ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের সামনে ঘটে থাকে, সেগুলোকে কোনো জায়গায় আমরা জিওগ্রাফিতে পড়ি, কখনো আমরা সেটাকে ফিজিক্সে পড়ি, যাই পড়ি না কেন, ইট ইজ অল অ্যাবাউট সায়েন্স, আলটিমেটলি এটা সায়েন্স, ঠিক আছে। সেই জন্য ন্যাচারাল ফেনোমেননটা পড়তে হবে। এটা ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো মিলিয়েই একটা পার্ট, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে রিসোর্সেস। রিসোর্সেস মানে কি, আমাদের জীবন চালাতে গেলে শক্তির দরকার হয়, ঊর্জা, এনার্জির প্রয়োজন হয় আমাদের জীবনের জন্য প্রতিনিয়ত। আমি কথা বলছি, খেয়ে এসেছি বলে কথা বলছি, 10 দিন না খেলে আমার শরীরের থেকে সব শক্তি চলে যাবে, আমি কথা বলতে পারবো না। এই যে এত সব তোমাদের কাছ অব্দি পৌঁছে যাচ্ছে, ইলেকট্রিসিটি আছে বলেই এই জিনিসপত্র তোমাদের কাছে যাচ্ছে। এই যে শক্তি, এই শক্তিটা আমাদেরকে কি করতে হয়, আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এই শক্তিটা বার করে নিতে হয়। সেটা কি হয়, কখনো কখনো ডাইরেক্টলি আমরা করি, কখনো কখনো ইনডিরেক্টলি করি। সানলাইট অনেক সময় গাছ ডাইরেক্টলি নিয়ে নিতে পারে, আবার সেই গাছের থেকে আমরা শক্তি নিই, এটা যেমন একটা রিসোর্স হতে পারে। সেরকম আরও কিছু রিসোর্স আছে যেগুলোকে আমরা মেকানিক্যালি ইউজ করি। যেমন ধরো ডিজেল, পেট্রোল, মানে ক্রুড অয়েল বার করছি মাটির তলা থেকে, কয়লা বার করছি মাটির তলা থেকে, সেইটাকে আমরা ব্যবহার করি বাই ডিফারেন্ট ডিফারেন্ট প্রসিডিওর। আমি যে তেলটা পেট্রোল পাম্পে পাই, সেই তেলটা তো আর মাটির তলা থেকে পাই না। মাটির তলা থেকে যেটা পাই সেটাকে রিফাইন করে অনেক প্রসেস পেরিয়ে গিয়ে আমরা কি করি, সেই পেট্রোলটাকে আমরা পেট্রোল পাম্পে বিক্রি করতে পারি, সেই গ্যাসটাকে আমরা সিলিন্ডারে ভরে লোকের বাড়ি বাড়ি পৌঁছাতে পারি। এই যে রিসোর্সগুলো, সেইগুলো আমাদেরকে আলাদা করে জানতে হবে। যত মিনারেলস আছে, অনেক ধরনের মিনারেল আছে, ঠিক আছে না, মানে খনিজ পদার্থ যেগুলো বলছি, লোহা, লোহা কি আর এরকম লোহা পাওয়া যাবে? লোহা একটা অন্য ধাতুর সঙ্গে মিলে মিশে তৈরি হয় একটা লোহা, মানে লোহার আকরিক পাওয়া যাবে। সেই কোনটা কোন ধাতুর আকরিক কোন জায়গায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, সেইটাকে কি করে রিফাইন করে আমরা নর্মাল কন্ডিশনে আনবো, মানে লোহা ব্যবহারযোগ্য লোহাতে আনবো, এই সমস্ত জিনিসটা আমরা রিসোর্স এই চ্যাপ্টারে পড়বো। আর লাস্ট হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুস। পেডাগজিক্যাল ইস্যুস মানে এ তো গেল বিজ্ঞানটা, কিন্তু এই বিজ্ঞানটা একজন টিচার সে কি করে রিপ্রেজেন্ট করবে স্টুডেন্টদের কাছে। বিজ্ঞান বিষয়টা রিপ্রেজেন্ট করার জন্য তুমি জানো
খাতায় কলমে বিজ্ঞান শিক্ষার জন্য অনেক ধরনের জিনিসপত্র আছে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা ল্যাব, কিন্তু তুমি কোনো স্কুলে গিয়ে অ্যাডিকুয়েট ল্যাব পাবে না। যে তুমি পড়াবে, তুমি মনে হচ্ছে বিজ্ঞান অনেক ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে গেছো, তোমার মনে হচ্ছে তুমি বিজ্ঞান গিয়ে পড়াবে, ছেলেদেরকে বিজ্ঞানটা ভালো বাসাবে, কিন্তু তুমি বাসাতে পারবে না, তার কারণ তোমার পরিকাঠামো নেই, তোমার স্কুলের রুটিনে তোমাকে প্রোভাইড করবে না সেরকম কোনো ক্লাস, ঠিক আছে। তো যাই হোক, তুই বিজ্ঞান শিক্ষা সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, মানে দৈনন্দিন জীবনে তুমি ফিল করবে পরবর্তীকালে গিয়ে। কিন্তু তার আগে আমি বলে রাখি, পরীক্ষায় তো আর সেই ওইটা থাকবে না। পরীক্ষায় যেটা স্ট্যান্ডার্ড, যেটা মানে আইডিয়াল, আদর্শ যেটা, সেটাই তোমাকে উত্তর লিখতে হবে। এই সমস্ত জিনিসগুলো থাকবে এই পেডাগজিক্যাল ইস্যুজে। পেডাগজিক্যাল ইস্যুর উত্তরগুলো আমার মনে হয় তুমি ডিরেক্টলি করতে পারবে। মানে এখানে কি হয় যে ব্ল্যাকবোর্ডকে কিভাবে ব্যবহার করবে, তুমি টিএলএম, ঠিক আছে, টিচিং লার্নিং যে মেথড, মানে মেটেরিয়ালগুলো, সেই মেটেরিয়ালগুলোকে কিভাবে ব্যবহার করবে, সেগুলোকে তোমার এখানে শেখানো হচ্ছে পেডাগজিক্যাল ইস্যুজে। সেই জিনিসের উপর কোশ্চেন করবে, তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করবে। আমার মনে হয় তুমি ডিরেক্টলি এটা করতে পারবে। ধীরে ধীরে আমরা আলোচনা করতে করতে এটা শিখে নিতে পারবো। সো দেখো, চ্যাপ্টারটা খুব একটা বড় না, মানে টোটাল সিলেবাসটা ফুড, মেটেরিয়ালস, লিভিং ওয়ার্ল্ড, মোশন, ইলেকট্রিসিটি, ন্যাচারাল ফেনোমেনা, রিসোর্স অ্যান্ড পেডাগজিক্যাল ইস্যুজ। তো আমার মনে হয় খুব বেশি দিন এটার পেছনে লাগার দরকার ব্যাপার নেই। তোমাদেরকে এর সাথে সাথে তো আরও 4টে পার্ট পড়তে হবে, ম্যাথামেটিক্স আর ইংলিশ, সিপিডি, সিডিপি, আর হচ্ছে বেঙ্গলি। তো সবগুলোতেই গুরুত্ব দিয়ে পড়বে, কিন্তু এইটা একটু বেশি গুরুত্ব দেবে, কারণ তোমাকে এগিয়ে দেবে এইটা। এটা কেন এগিয়ে দেবে, তার কারণ আমাদের প্রশ্ন হচ্ছে 150 নাম্বারের মধ্যে তুমি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসাবে সায়েন্সে, মানে ফিজিক্স আর ম্যাথামেটিক্স, মানে কি বলে, সায়েন্স আর ম্যাথামেটিক্সে 30+30 60 স্কোর করতে পারো, তো স্বাভাবিকভাবে তুমি এমনিতেই এগিয়ে গেলে অনেকজনের কাছ থেকে অনেকটা এগিয়ে যাবে। বাংলা, সিডিপি আর হচ্ছে তোমার ইংলিশে এতটা মার্কস হবে না বাবা, ঠিক আছে। তো সবাই মোটামুটি একটা নর্মাল লেভেলে পড়বে। ফারাকটা হয়ে যাবে এই জায়গাতে এসে, ঠিক আছে। তো এবারে আমি একটু দেখি গতবারের প্রশ্ন কিরকম ছিল। তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা যারা দেখেছো খুব ভালো কথা, তুমি আমাকে সাজেস্ট করতে পারবে, কিন্তু আমার মনে হয় একটু দেখানোর দরকার আছে। তো গতবারের যে প্রশ্নটা ছিল, ওই 120টা পর্যন্ত অঙ্ক ছিল, 121 থেকে আমাদের আছে এই প্রশ্নটা, 121 থেকে। তো যদি আমি দেখি, দেখো প্রশ্নগুলোর ধরনটা দেখছি আমরা, উত্তর প্রশ্ন অন্য কিছু দেখবো না, প্রশ্নগুলোর ধরনটা দেখবো এখন এই মুহূর্তে। রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি হলো, অনাক্রমণতার জন্য কোষ্ঠী, অনেক সময় এই বাংলাগুলো অনাক্রমতা, এইটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি কথাটা আমাদের কাছে বেশি প্রযোজ্য। তো ছোটবেলা থেকেই তোমরা শিখে এসছো, মানে যখন থেকে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো তোমরা, তখন থেকেই শিখে এসছো বাবু, যদি কোনো ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে, কোনো শব্দ যদি বুঝতে না পারিস, সাথে সাথে তুই কিন্তু ইংলিশটা দেখে নিবি। আমরা এরকম বলে থাকি যে কোনো শব্দ এরকম আছে যে প্রথম হয়তো জীবনে শুনলে সেইটা ওই পরীক্ষার হলে গিয়ে, কারণ যে টিচার কোশ্চেন করেছে সেই টিচার ওই বিজ্ঞানের শব্দটা এনে দিয়েছে, জানি না। আমি এরকম শব্দ পড়েছি প্রথম জীবনে, প্রথম দেখেছি সেরকম প্রাচল বলে একটা জিনিস, তাকে জানতামই না প্রাচল এইভাবে, মানে শব্দটাই ব্যবহার হতো না তার আগে, ঠিক আছে। যাই হোক, ইংলিশটা দেখে নেবে সঙ্গে সঙ্গে। দেখো, এই ইমিউনিটির জন্য দায়ী কোষ্ঠীর নাম আছে লিম্ফোসাইট, এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট। এবারে মানে খুব সহজ প্রশ্ন। স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম, খুব সহজ। ফুসফুসীয় শিরা রক্তের, ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে। এই জিনিসগুলোর ক্ষেত্রে কি হয়, একটু কনসেপ্ট আমাদের লাগে, যদি আমি নর্মাল নাও জানি তাহলেও আমরা মোটামুটি জানি আমাদের যে হৃৎপিণ্ডের যে 4টে মোটামুটি প্রকোষ্ঠ, এই 4টে প্রকোষ্ঠে কি হয়, একটা জায়গায় ফুসফুস থেকে রক্ত আসে, আর একটা জায়গায় গোটা বডি থেকে রক্ত আসে, আবার দুটো জায়গা থেকে বেরিয়ে যায়। এই 4টে প্রকোষ্ঠের মধ্যে একটা হচ্ছে অলিন্দ, নিলয়, এগুলো বলা হয় কোন অলিন্দ কোন নিলয় কোন জায়গায় আসে। ফুসফুসীয় রক্ত মানে কোন রক্ত, মানে এটাকে বিশুদ্ধ রক্ত না অশুদ্ধ রক্ত, সেগুলো আমরা মোটামুটি জানতে পারি। একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই উত্তরগুলো করা যায়, সেই জন্যই তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট, আপদকালীন হরমোনের, একটু একটু চেঞ্জ করতে এখানটা, আপদকালীন হরমোন, আপদকালীন হরমোনের নাম থাইরক্সিন, অ্যাস্ট্রোজেন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন। দেখো এই মানে
কি বলবো, এই প্রশ্নগুলো একদম ক্লাস 10 লেভেলের প্রশ্ন, মানে এগুলোর জন্য এটা হয়তো স্কুল টিচারের এক্সাম তোমরা কিছুদিন আগেই দিয়েছো, অনেকেই দিয়েছো 9, 10, 11, 12-এর যেসব পরীক্ষাগুলো দিয়েছো, সেখানে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন হয়, সেখানে এইচএস লেভেলের কোশ্চেন হয়, এগুলো কিন্তু একেবারে ক্লাস 10 স্কুল লেভেলের প্রশ্ন হয়, ঠিক আছে না। নেক্সট চলে যাবো আমি। নিম্নলিখিত কোনটি ফ্লোয়েমের অংশ নেয়? জাইলেম, ফ্লোয়েম, ঠিক আছে না। জাইলেম মানে জল পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে ফুড পরিবহন করে, তাই না। গাছের গাছের কিছু জিনিস জল পরিবহন করে আর খাবার পরিবহন করে, নিচ থেকে জলটা নিয়ে যায় আর পাতায় তৈরি খাবারটাকে সারা দেহে ছড়িয়ে দেয়। মনে রাখার নিয়ম হিসাবে আমরা শিখেছিলাম ছোটবেলায়, সেটাই আমি অ্যাপ্লাই করতে বলবো। সেটা হচ্ছে কি, জাইলেম জল, জাইলেম জাইলেম জল, জাইলেম জল পরিবহন করে, আর ফ্লোয়েম, ফ্লোয়েম মানে হচ্ছে ফুড, ফুড ফুড খাদ্য পরিবহন করে। তো ফ্লোয়েমের 4টে অংশ, তার মধ্যে একটা অংশ দিয়েছে যেটা ফ্লোয়েমের অংশ না। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষণের স্থান হলো কোন জায়গায় প্রোটিন সংশ্লেষণ হয়? নামগুলো দেখেই তোমরা বুঝতে পারবে, এখানে একটু বেশি বায়োলজিক্যাল কোশ্চেনগুলো আছে। নিম্নলিখিত কোন অঙ্গাণুতে রাইবোজোম থাকে? যে ধরনের প্রাণীর ত্বকীয় শ্বসন দেখা যায় তা হলো, ত্বকটা দিয়েই শ্বসন হয়ে যাবে, ঠিক আছে, মানে ব্যাং ট্যাং এদের না, দেখেছো তো। যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায়, আচার্য প্রফুল্লচন্দ্রকে বলা হয় মাস্টার অফ সালফেট, মাস্টার অফ নাইট্রেট, মাস্টার অফ নাইট্রাইট, মাস্টার অফ সালফাইড। নিচের কোনটি তড়িৎ অপরিবাহী পদার্থ? দেখো, এই কোনো প্রশ্ন কি তোমার মনে হচ্ছে যে প্রশ্নটা খুব আপার লেভেলের, খুব বেশি কনসেপশন দরকার, হাই ফাই কলেজ লেভেলে পড়েছো, এরকম কি কোনো প্রশ্ন মনে হচ্ছে তোমাদের? একটা প্রশ্নও কি মনে হচ্ছে? না স্যার। তাহলে দেখো, তাহলে এটা কি আমার মনে হয় এর করা কি অসম্ভব ব্যাপার, খুব কঠিন জিনিস না। কোনো পরিবাহী রোধ এবং তড়িৎ পরিবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ, মানে জুলের সূত্র, একদম জুলের সূত্রটি এখানে লেখা আছে, শুধুমাত্র একটি লাইন লেখা নেই, যে প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক। একটি নির্জল কোষের তড়িৎচালক বল হলো, আমরা এই বেটে বেটে ছেলেদেরকে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন রাগাতাম, এ 1.5 ব্যাটারি, এ 1.5 ব্যাটারি, 1.5 ব্যাটারি বলতাম, 1.5 ব্যাটারি 1.5 ভোল্ট। সাধারণভাবে যে কোনো ব্যাটারি তুমি হাতে তুলে নেবে, তুলে দেখবে 1.5 ভোল্ট, কিচ্ছু করার দরকার নেই, শুধু একটু চোখ কান খোলা রাখা আর পড়াশোনাটাকে, মানে ওই 5, 6, 7, 8-এর যে বইগুলো সেইগুলোকে ফলো করলে হার্ডলি ক্লাস 10। অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? গিভ রিজন হয় কেন এই যে ধরনের প্রশ্নগুলো আমরা পড়েছি সেইগুলো এখানে পড়তে হয়। বায়ুমণ্ডলীয় চাপ, কালি ফেটে যাচ্ছে কিসের জন্য? যখন উপরে চলে যাবে তখন বায়ুর চাপটা কমে যাবে, আর পেনের চাপ বেশি, সেখান থেকে কমে যাবে। নেক্সট, নিম্নলিখিতগুলোর মধ্যে কোন পর্বের প্রাণীর দেহ খণ্ডিত? নিম্নলিখিত গুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডিত? খণ্ডিত মানে হচ্ছে যেমন সেই অঙ্গুলিমাল প্রাণীগুলো, ঠিক আছে। অঙ্গুলিমাল প্রাণী এগুলোকে আমরা বলে থাকি, তাই না, অঙ্গুলিমাল প্রাণী। নেক্সট, নিম্নলিখিত কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? কর্ণছাত্র, স্তনগ্রন্থি, প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, লোম। এই সবগুলোই আমাদের মধ্যে আছে, কর্ণছত্র আছে, স্তনগ্রন্থি আছে, লোম আছে, প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আমাদের মধ্যে নেই। নিম্নলিখিত কোনটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত? কনসেপ্ট কেমন? নিম্নলিখিত কোনটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত? যেগুলো জিওল মাছ, যেগুলো মানে কম জলে থাকতে পারে সেগুলোতে শ্বাসঅঙ্গ থাকে, যেগুলো নর্মাল মাছ সেগুলোই থাকবে না। কই মাছ, জিওল মাছ অল্প জলে, ময়লা জলে, নোংরা জলে থাকতে পারে, মাগুর মাছও তাই, চিংড়ি মাছও তাই, রুই মাছ। এটা খুব সাধারণ কনসেপশন, সেই কনসেপশন থেকে এগুলো করতে পারে। আমি টোটাল কোশ্চেনটা আগে একবার দেখিয়ে নিচ্ছি যে কি ব্যাপার আছে। নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া? পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি কি? দুটি পদার্থের বিকর্ষণ হলে পদার্থ দুটি কি হবে? এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো ছিল ইনফরমেটিভ কোশ্চেন, আইদার ইউ নো অর ইউ ডোন্ট নো। কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি কি হবে? বিকর্ষণ তো দুটো চুম্বক ছাড়া হতে পারে না, তো স্বাভাবিক একটি চুম্বক আরেকটিও চুম্বক হবে, উভয়ই চুম্বক, তো এটা এরকম ধরনের অপশন হয়। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? এই যে প্রশ্ন, এই প্রশ্ন একবার যে শিখবে না সে জীবনে কোনোদিন ভুলবে না, যে ক্যাথোড, অ্যানোড, ক্যাটায়ন, অ্যানায়ন, একদম জীবনে কোনোদিন ভুলবে না। এটা আমি বলি সমস্ত স্টুডেন্টকেই, যে দেখ এই যে ক্যাথোড, ক্যাটায়ন, অ্যানায়ন, এইটা যে বলা হচ্ছে না,
এটা বলছে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বার। ঠিক আছে, আমি প্রথমে দেখব আয়ন দু ধরনের হয়, একটা হচ্ছে ক্যাট আয়ন, আচ্ছা এটা বোধহয় দেখা যাচ্ছে না এই কালারটা, এটা হচ্ছে ক্যাট ক্যাট আয়ন। তাহলে প্লাস চিহ্নযুক্ত আয়নটাকে বলা হয় ক্যাটায়ন, প্লাস চিহ্নযুক্ত আয়নটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। আর প্লাস চিহ্নযুক্ত আয়ন যদি ক্যাটায়ন হয়, এ ব্যাটারির কোন দিকটাতে যাবে? ব্যাটারির একটা প্লাস একটা মাইনাস, তো প্লাস চিহ্নযুক্ত নিশ্চয়ই প্লাসে যাবে না, প্লাস চিহ্নযুক্ত মাইনাসটাতে যাবে। তাহলে ক্যাটায়নের বাড়িটাকে বলা হয় ক্যাথোড, ক্যাটায়ন যেখানে যায় সেইটা হচ্ছে ক্যাথোড। তাহলে অবভিয়াসলি মাইনাস চিহ্নযুক্তটাকে ক্যাথোড বলা হয় আর প্লাস চিহ্নযুক্তটাকে অ্যানোড বলা হয়। তাহলে যে কোনো জায়গাতে যদি আমি একটু অ্যানালিটিক্যালি ভেবে নিই, একবার সারা জীবনে মনে রাখি যে এই যে ক্যাট আয়ন মানে প্লাস চিহ্নযুক্তটা হচ্ছে ক্যাটায়ন, এইটা যদি মনে রাখি পরপর পরপর কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন, আমার জীবনে কোনোদিন প্রবলেম হবে না। নেক্সট, ক্যাসপারিয়ান পটি উপাদান যে গঠিত হলো, এগুলো হচ্ছে একটু বায়োলজিক্যাল কোশ্চেন। নেক্সট, নিম্নলিখিত কোনগুলি সবুজ উদ্ভিদ নয়? পদ্ম, স্পাইরোগায়রা, অ্যাগারিকাস, ফার্ন। ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটিতে সবাত শ্বসনের জন্য দায়ী সেইটি হলো ইউক্যারিওটিক কোষ, আর প্রোক্যারিওটিক কোষ তোমরা পড়েছো। ইউক্যারিওটিক কোষ মানে নতুন যে কোষটা হয়েছে, আর প্রোক্যারিওটিক কোষ আগেকার দিনে যে কোষটা ছিল মানে একদম একটু প্রিমিটিভ কোষ। তাদের মধ্যে পরপর যে অঙ্গাণুগুলো আছে, কোষীয় অঙ্গাণু, ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এদের মধ্যে সবাত শ্বসনের জন্য যেটা দায়ী, যেখানে শ্বসনটা হয় সেটা মাইটোকন্ড্রিয়া, যেখানে কোষের শক্তিঘর বলা হয়, সেইটাতেই সবাত শ্বসনটা ঘটে। নেক্সট, কোন পদার্থটি বাকিবল নামে অভিহিত করা হয়? বাকিবল বলের মতন দেখতে, হীরক, সোনা, ফুলেরিন, গ্রাফাইট। আমরা জানি ফুলেরিনের যে পরপর পরপর যুক্ত হয়ে একটা বড় সেই কার্লি হেয়ারের মতন দেখতে জিনিস হয় ফুলারিন। বারুদের উপাদানগুলি কি কি? কার্বন, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, কার্বন সালফার, বিসমাথ, কার্বন সালফার নাইট্রার। স্বাভাবিকভাবে কার্বন সালফার, কার্বন সালফার নাইট্রার। কার্বন সালফার নাইট্রার হচ্ছে বারুদের উপাদান। রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন। এটা মোটামুটি বন্ধু বান্ধবের সঙ্গে ইয়ার্কি করতে করতেও লোকে বলে একদম রকেটের মতন ছুটে যাবি। 149 নাম্বার হচ্ছে পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা দেন রাদারফোর্ড, ডাল্টন, নিলস বোর। নিলস বোর কঠিনে কঠিনে দ্রবণের উদাহরণ হলো একটা ধরনের অ্যালয়, যে কোনো অ্যালয়, অ্যালয় মানে হচ্ছে এখানে ব্রোঞ্জ। তো যাই হোক, এই যে কোশ্চেনটা আমরা মোটামুটি দেখলাম, সেই কোশ্চেনটার মধ্যে আমাকে বলো, আমি পুরো কোশ্চেনটা একটা ঝড়ের মতন পড়ে দিয়ে গেলাম কিছুটা। বায়োলজিক্যাল পার্টটা বেশি আছে, আমি দেখিয়েছিলাম যখন তোমাদের এটা বলি যে বায়োলজিক্যাল পার্টটা বেশি থাকবে, ফিজিক্স কেমিস্ট্রির পার্টটা একটু কম আছে। যাই হোক, এই কোশ্চেনগুলো দেখে কি তোমার মনে হয়েছে এই যে 30 পিস কোশ্চেন আছে, কি এই কোশ্চেনগুলোকে দেখে কখনো মনে হয়েছে যে কোশ্চেনগুলো তোমার আয়ত্তের বাইরে হবে, এর জন্য খুব হাইফাই স্টাডি দরকার? কি মনে হয়? নর্মাল স্টাডিতে সম্ভব না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর জন্য, হ্যাঁ এর জন্য আমি বলি যে বইটা বা যে বইগুলো তোমরা ফলো করবে সবচেয়ে ভালো উপকার পাবে সেটা হচ্ছে বই কিনতেও হবে না, এনসিইআরটি। এনসিইআরটি একটা বুকস বলে অ্যাপ আছে, এনসিইআরটি বুকস। ঠিক, যদি বই কিনে নিতে পারো খুব ভালো, আর যদি নাও হয় তাহলে এনসিইআরটি বুকস একটা অ্যাপ আছে। এমনি যত এনসিইআরটির যত ক্লাস আছে 1 থেকে 12 অবধি সমস্ত বুক সেখানে তুমি পেয়ে যাবে। জাস্ট ওটা অনলাইনেও পড়া যায়, শোনাও যায়, আবার ডাউনলোড করেও রাখা যায়। তুমি ওই এনসিইআরটি বুক এই অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিয়ে ক্লাস 5-এর, এটা মেবি মে নট বি, বাট 6-এর, 7-এর আর 8-এর এই 3টে বইকে তুমি প্রথমেই ডাউনলোড করে নাও এবং এই বইটা পড়তে শুরু করে দাও। মানে কোনো ডিলে না করে এই 3টে বই পর্যায়ক্রমে পড়তে শুরু করে দাও। মানে রাস্তাঘাটে চলতে চলতে তোমার মোবাইলেই তুমি পেয়ে যাবে, ডাউনলোড করে রেখে দেবে। এক একটা 400 কেবি, 500 কেবি এরকম এক একটা চ্যাপ্টার, একদম পুরো বই যেমন আছে বইয়ের পিডিএফ উইথ কালার পিকচার তুমি পেয়ে যাবে। প্রথমেই এনসিইআরটির বইটা ডাউনলোড করে এটা প্রথমে পড়তে শুরু করে দাও। যাবতীয় কিছু তুমি এই জায়গা থেকে পাবে বলে আমার বিশ্বাস। শুধুমাত্র এটার জন্য না, সিটেটের জন্য তুমি এখান থেকে পাবে। নেক্সট আমি বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটা ইংলিশে লেখা, ঠিক আছে? তোমরা এখন অনেক আপডেটেড, যদি এটা পারো তো খুব ভালো। আর যদি অনেকের মনে হয় যে স্যার ইংলিশটা পড়তে একটু সমস্যা হচ্ছে, একটু
কোনোভাবে ব্যাপার স্যাপার আছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তুমি সেইটাকে তুলে নিয়ে চ্যাট জিপিটিতে ফেলে সেটাকে বাংলায় ট্রান্সফার করে নিয়ে পড়তে পারো, কনভার্ট করে নিয়ে পড়তে পারো। বা যদি এগুলো মনেও না হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বুকস আছে এটাও পিডিএফ পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস বলে একটা সাইট আছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাবতীয় বুক সেখানে তুমি পাবে। সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 7, 8 এই বইগুলো একটু তুমি ডাউনলোড করে নাও প্রথমে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর যদি বইগুলোর পেয়ে যাও ফিজিক্যাল কপি, তাহলে তো খুব ভালো হয়। নেক্সট, এইটা সারা হয়ে গেলে ক্লাস 10th লেভেলের বুকে আমরা চলে যাব। ক্লাস 10th লেভেলের বুকগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যেগুলো পুরনো সিলেবাসের বুক ছিল না, সেগুলো খুব ইম্পর্টেন্ট। বায়োলজির জন্য আমি বলবো পুরনো সিলেবাসের যদি কোনো বই পাও কলেজ স্ট্রিট থেকে, বা তোমাদের দাদা দিদিদের যদি কোনো বুক থেকে থাকে, সেই বইগুলো যদি পাও, সেই বইটা কিন্তু বায়োলজির জন্য খুব বেশি এফেক্টিভ হবে। ঠিক আছে, এমনি ফিজিক্স কেমিস্ট্রি তোমার যা কিছু আছে সেটা অলমোস্ট সেম হয়ে যাবে। সায়েন্সের একটা মজা আছে, কি বলো দেখি, সায়েন্স হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে সায়েন্সটা একই। আর্টসের ক্ষেত্রে কি হয়, একটা লোকাল ইম্প্যাক্ট রয়ে যায়। লোকাল ইম্প্যাক্ট মানে কি, যদি আমি স্বাধীনতা সংগ্রামের কথা ভাবি, ন্যাশনাল মুভমেন্টের কথা ভেবে থাকি, তাহলে ন্যাশনাল মুভমেন্টে কি হবে, যে আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেটা আছে সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব স্বাধীনতা সংগ্রামী আছে তারা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা তুমি সিটেটে পাবে না, সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল টেটেই পাবে, সিটেটে পাবে না। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, সেটা তুমি সেন্ট্রাল টেট সিটেটেও বসো আর ওয়েস্ট বেঙ্গল টেটেই বসো, যে জায়গাতে কোশ্চেনটা মোটামুটি একই প্যাটার্নের হবে। সেই জন্য আমি বললাম এনসিইআরটির থেকে প্র্যাকটিস করলে তুমি টোটাল সিলেবাসটাকে কভার করতে পারবে। এইগুলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে সিটেটের যে কোশ্চেনটা। দেখো ডব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল টেট কিন্তু এটা সেকেন্ড টাইম হবে। এর আগে মানে 5 to 8 জন্য, এর আগে একবারই হয়েছে, দীর্ঘদিন ধরে টালবাহানা হয়েছে, তারপরে রিক্রুটমেন্ট হয়েছে। মনে হয় সেই অভিশাপটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এরপর হয়তো একটা রেগুলারাইজ ম্যাটার থাকবে, রেগুলারাইজ সিস্টেম হবে। তো যাই হোক, যেহেতু আমাদের কাছে কোশ্চেন বা পুরনো কোশ্চেন অতটা অ্যাভেলেবেল না, সেই জন্য আমরা হেল্প নেব সিটেটের কোশ্চেনকে। ঠিক আছে, সায়েন্স তো তাই খুব একটা বেশি ফারাক হবে না। তাই সিটেটের কোশ্চেনগুলোকে আমরা পরপর ধরে ধরে প্র্যাকটিস করতে থাকবো। আমার মনে হয় এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের যা কনসেপ্ট হবে 30 নাম্বার তোমরা এখান থেকে পাবে। এক্ষেত্রে আবার বলছি, যারা টিউশন পড়াও, অনেকেই এই সমস্ত এই ফেজটাতে, মানে পড়াশোনা শেষ হয়েছে চাকরি পাওয়ার আগে এই ফেজটাতে টিউশন পড়ো। আমিও পড়িয়েছি, দীর্ঘদিন ধরে পড়িয়েছি, কলেজে পড়াকালীনই পড়িয়েছি নিজের পড়ার খরচা জোগাড় করতে। তো সেইগুলোতে কি হয়, বিরাট হেল্পফুল, মানে এতটা হেল্পফুল চিন্তা করতে পারে না। যারা ধরো ম্যাথামেটিক্স পড়াচ্ছে না, 9-10 ম্যাথামেটিক্স পড়াচ্ছে, তারা যখন সিজিএল এক্সাম দিতে যাবে তাদের ক্ষেত্রে 50 নাম্বারে ম্যাথামেটিক্স সলভ করা খুব ষাট ষাট করে সলভ হয়ে যাবে, খুব সহজে সলভ করতে পারবে। সেই জন্যে যদি সুযোগ থাকে তাহলে তোমরা পড়াতে পারো, টিউশন পড়াতে পারো, তাতে কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে তোমাদের প্রফিট হবে, লাভ হবে। ঠিক আছে, তো এই ছিল আমার টোটাল বলার কথা। এক একটা চ্যাপ্টার আমরা ধরবো, সেই চ্যাপ্টারটা টোটাল ডিসকাশন আমরা করব কনসেপ্ট ওয়াইজ। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, তারপরে সেই চ্যাপ্টার থেকে কি কি প্রবাবল যে এমসিকিউ হতে পারে সেই ব্যাপারে একটা আইডিয়া আমাদের আসবে। তারপরে শেষ হয়ে গেলে আমরা পরপর যেগুলো মক টেস্টের মতন করে আমরা চালাতে শুরু করব, এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে। আমার মনে হয় তাতে প্রিপারেশনটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর কটা দিন সময় আছে আপার প্রাইমারি, একটু ভালো করে পড়তে হবে। আগেই বলেছি আপার প্রাইমারি সিট কিন্তু ক্রমাগত বাড়বে, সব সময় বাড়বে। আর এটা কি, এটা পরীক্ষাটা তোমাকে টেট পাস করতে হবে। এখন পুরনো টিচার যারা ছিল তাদের সব ভয় পেয়ে গেছে। তারা কেন ভয় পেয়ে গেছে, বলছে টেট কম্পালসারি করে দিয়েছে, মানে টেট পাস করতেই হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট। স্বাভাবিক, টিচার হতে গেলে তার এলিজিবল হতেই হবে তাকে, তো তাকে আগে টেট পাস করতেই হবে। তো তোমরা যদি এখন পাস করে থাকো, আজীবন ধরে ইন্টারভিউ দিয়ে যাবে যতদিন পারবে। তো এটা পাস করা জরুরি, শুধুমাত্র এটা না যে পাস করলেই চাকরি পাবো, পাস করে এটা লাইসেন্স, এটা একটা টিচার হতে গেলে এটা একটা লাইসেন্সের পরীক্ষা। তো এই লাইসেন্সের পরীক্ষার জন্য তোমরা তৈরি হবে। আমি যেভাবে বললাম এটা হতে করতে পারো, বা তোমার যেটা মনে হবে তুমি সেটাও করতে পারো, কিন্তু ইন্টেন্সিভ প্রিপারেশন দরকার, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এর মানে ওয়েটেজটা ইম্পর্টেন্ট, 40% ওয়েটেজ আছে এটার, সেটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তো ডেমনস্ট্রেশন আসবে, সেগুলো পরপর আসবে। যাকগে, এই হচ্ছিল আমাদের মোট কথা বলার, এই ছিল সিলেবাস। আমি মোটামুটিভাবে ডিসকাস করলাম সিলেবাসটার মধ্যে কি আছে। তোমরা অনেকেই আগে দেখেছো সিলেবাসটার মধ্যে কি আছে, আমি একটু ডিটেলসে বললাম সিলেবাসটার মধ্যে কি আছে। এবারে চ্যাপ্টার ওয়াইজ আমরা
পড়তে শুরু করব। যাকে আজকে এটা হবে না, এটা ঠিক কিছুদিন পর থেকে ক্লাসটা স্টার্ট হবে, স্যার যেমন বলেছিলেন। তো যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন আছে? কারোর যদি কোনো প্রশ্ন থাকে এইসব ব্যাপারে, যদি জানার ব্যাপারে কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো জিনিস যদি কনফিউশন থাকে, একটু যদি বলো আমাকে, তাহলে আমি হেল্প করতে পারি। हाँ सर नहीं। হ্যাঁ, নেই তাই তো? না স্যার। বুঝতে পারা গেছে কিছু, মানে আইডিয়াটা এসেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার আসছে। হ্যাঁ, এই আইডিয়াটা চলে আসাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি বুঝে গেছো মোটামুটি আমার টোটাল স্কিমটা কি আছে, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা আসবো নেক্সট ক্লাসে এই টপিকগুলোর মধ্যে একটা একটা করে নিয়ে। হ্যাঁ বলো, কেউ কি বলছো? বলছিলাম এনসিইআরটির যে বুকসটা বললেন স্যার, ওটা হিন্দি ভার্সন দেখাচ্ছে স্যার, বাংলাতে এই ইংলিশটা দেখাচ্ছে না। ইংলিশটা দেখাচ্ছে না, ওটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। ওটা এই অ্যাপটা দেখো, আমি এই অ্যাপটার কথা বলছি, দেখা যাচ্ছে কি স্যার, এই অ্যাপটা হবে, এই অ্যাপ কি মানে এনসিইআরটি স্যার বুকস। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এনসিইআরটি বুকস, এই বইটার মধ্যে তুমি ইংলিশটা পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি সম্ভব হয়, অ্যাকচুয়ালি কি হয়, বইগুলোর দামটা কম, কলেজ স্ট্রিটে গেলে ওই বইটার দাম একটু বেশি নেয়, কারণ এনসিইআরটির বুকটা ইউপিএসসি এক্সামের জন্য বা বিসিএস এক্সামের জন্য খুব হট টপিক আর কি, ঠিক আছে? সবাই এনসিইআরটির বই পড়াশোনা করে, তো সেই জন্য ওরা কি করে, এনসিইআরটির বইটাকে একটু বেশি দামে বিক্রি করে। আমি বললাম তোমার তো অনেকগুলো বই কিনতে হবে, সেই জন্য বইটা কেনার দরকার নেই, তোমরা এই অ্যাপটা থেকে বইগুলো পেয়ে যাবে, সব ডাউনলোড করতে পারবে। সেই জন্যই বললাম, দেখো যদি না হয় তাহলে ফিজিক্যাল কপি নিতে হবে আর কি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, চলো।